ওয়েলকাম টু ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তকী। আজ পড়তে চলেছি 1 ওজন 32টি নতুন গল্পের শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা একটি গল্প, আয়নার মানুষ। শক্তপোক্ত মানুষ হলে কি হয়? গদাধর আসলে বড় হা হয় নান লোক। 3 বিঘে পৈতৃক জমি চাষ করে, তার কোনো ক্রমে চলে। বাস্তু জমি মোটে বিঘাতেক। তাতে তার বউ শাক পাতা লাউ কুমড়ো ফলায়। দুঃখে কষ্টে চলে যাচ্ছিল কোনো ক্রমে, কিন্তু পরাণবাবুর নজরে পড়েই তার সর্বনাশ। বরানবাবু ভারী ভোলা মনের মানুষ। জামা পরেন তো ধুতি পরতে ভুলে যান। হাতে পাটলে মাঠে গিয়ে বসে থাকেন। জ্যাঠামশাইকে ছোট কাকা ডেকে বিপদে পড়েন। লোকে আদর করে বলে পাগলু পরাণ। তবে পরাণবাবু মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলে ফেলেন। একদিন গুরুপদকে বললেন, ওরে সাধুচরণ চারিদিকে চোর, খুব চোখ রাখিস বাপু। তা সত্যি সেই রাতে গুরুধর বাড়িতে চোর ঢুকে বাসনপত্র নিয়ে গেল। আর একদিন লক্ষ্মীকান্তকে বলে বসলেন, রজনীকান্ত যে তা বিষ্ণুপুরে বেশ ভালো আছে তো ভায়া। লক্ষ্মীকান্তর বিষ্ণুপুরে যাওয়ার কথাই নয়, যাওয়াও হয়নি কোনো দিন। কিন্তু আশ্চর্য বিষয়, এর কিছুদিনের মধ্যে বিষ্ণুপুরে একটা মাস্টারি চাকরি হয়ে লক্ষ্মীকান্ত চলে গেল। যাওয়ার আগে সবাইকে বলে গেল, পরাণবাবু ছদ্মবেশী মহাপুরুষ। অনেকেরই সে কথা বিশ্বাস হলো না। গায়ের মাতব্বর শশীভূষণ একেবারে পরাণবাবুর খোড়া কুকুরকে ভুলো প্রকাশ্য ল্যাংড়া বলায় খুব রেগে গিয়ে পরাণবাবু বলেছিলেন, দেখো নিশুবাবু, সব দিন সমান যায় না। ভুলো যদি ল্যাংড়া হয় তো তুমিও ল্যাংড়া। অবাক কাণ্ড হলো, দিন সাতেক বাদে শশীবাবু গোয়ালঘরের চালে লাউ ডগা কাটতে গিয়ে একটা সবুজ সাপ দেখে আটকে উঠে চাল থেকে পড়ে পায়ের গোড়ালি ভাঙেন। মাসটাক তার নিংচে নিংচে চলতে হয়েছিল। তা সেই পরাণবাবু একদিন গদাধরকে দেখে থমকে দাঁড়িয়ে বললেন, তুমি যেন কে হে, মুখখানা চেনা চেনা ঠিকছে। আগে আমি গদাধর লস্কর। চেনা না দেখবে উপায় কি বলুন? এই গায়ে জন্মকম্ম ছেলেবেলা থেকেই দেখে আসছেন। আপনার বাড়ির বাগান পরিষ্কার করতে কতবার গেছি মনে নেই? পথে ঘাটে হরদম দেখা হচ্ছে। খুবই অবাক হয়ে পরাণবাবু বলে, বটে, তা তুমি করো কি হে বাপু? আগে আমি একটু চাষবাস। 3 বিঘে জমিতে সামান্যই হয়। নাক কুচকে পরাণবাবু বললেন, মোটে 3 বিঘে? ছা ছা ছা, ও বেচে দাও। বলেন কি বাবু, মা ছেলে খাবো কি? বাড়ি বিরক্ত হয়ে ভ্রু কুচকে পরাণবাবু বলল, খাবে? কত খাবে হে হলধর? খেয়ে শেষ করতে পারবে ভেবেছ? খাবে। কথাটা অনেকের কানে লাগলো। গায়ের মুরব্বীরা বললেন, ওদের গদাধর পরাণ হলো বাকসিদ্ধই, যা বলে তাই ফলে। ভালোয় ভালোয় জমি জমা বেচে দে বাবা। শুনে ভারী দমে গেল গদাধর। শুধু একটা খ্যাবাটে লোকের কথা শুনে এরকম একটা কাজ করাটা কি ঠিক হবে? জমি সামান্য হোক, বছর বছর সামান্য যে ফসলটুকু দেয়, জমি বেচলে যে তাও জুটবে না। তার বউ ময়না ভারী ধর্মভীরু মেয়ে, ঘরে লক্ষ্মীর পট বসিয়েছে, শিবরাত্রি ব্রত উপবাস সব করে। সেও সব শুনে বলল, পরাণবাবু কিন্তু সোজা লোক নয়, যা বলে তাই হয়। এসব শুনে বাড়ি ধন্দে পড়ে গেল দাদাধর। তার মাথায় যথেষ্ট বুদ্ধি নেই, দূরদর্শিতা নেই। জমি চাষ করা ছাড়া আর কোনো কাজও তার হবে না। একটা পাগল লোকের কথায় ঝুঁকি নেওয়াটা বাড়ি আহাম্মুখী হয়ে যাবে নাকি? কিন্তু গায়ের 5 জনের তাড়নায় আর বউ ময়নার তাগাদায় অবশেষে সে জমি বেচে 1 পোটলা টাকা পেল। তারপর মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবতে লাগতো, এই কটা টাকা কয়েক মাসের মধ্যেই ফুরিয়ে যাবে। তারপর কি যে হবে ভেবে বুক শুকিয়ে গেল তার। বিপদ কখনো একা আসে না। জমি বেচা কয়েক হাজার টাকা বালিশের নিচে রেখে রাতে ঘুমিয়েছিল গদাধর। খাটিয়ে পিটিয়ে মানুষ, ঘুমটা বটে একটু গাঢ়ই হয়েছিল তার। কিছু টের পায়নি। সকালে উঠে বালিশ উল্টে দেখলো থানাটা ফাঁকা, দরজার কিলো ভাঙা।
ফের মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়ল সে। থানা পুলিশ করেও কোনো লাভ হলো না। থানা 5 মাইল দূর। তার মতো চাষাভুষো থানায় এলে কেউ পুষবেও না। তার কাছে টাকা ছিল অনেক বটে, কিন্তু পুলিশ শুনে নাক ছিটকবে। ময়নারও মুখ শুকিয়ে গেছে। সে মোলায়েম গলায় বলল, ভেঙে পড়ার কি আছে? আমার লক্ষ্মীর ঘট ভেঙে 2 দিন তো চলুক। নুন ভাত শাক ভাত হয়ে খেয়ে কটা দিন কাটলো বটে, কিন্তু তারপর আর চলছে না। ময়না বলল, চলো অন্য গায়ে যাই, দরকার হলে তুমি মুনিশ খাটবে, আমি লোকের বাড়িতে কাজ করব। এ গায়ে ওসব করলে তো বদনাম হবে। বাপ পিতামহের গা ছেড়ে যাব? তবে কি করবে? কাহিল গলায় গদাধর বলল, তাই চলো। পাছে কেউ দেখতে পায় সে ভয়ে সন্ধ্যের পর 2টি পোটলা নিয়ে দুজনে গা ছেড়ে রওনা হলো। গা ছেড়ে বেরোতে না বেরোতেই প্রচণ্ড কালবৈশাখী ঝড় ধেয়ে এলো। আকাশে ঘন বিদ্যুতের চমক, বাজ পড়ার পিলে চমকানো আওয়াজ আর তুমুল হাওয়া। দুজন হাত ধরাধরি করে পড়ি কি মরি ছুটতে লাগলো। অন্ধকারে পাথরের মুঠ হদিশি পেল না, শুধু টের পাচ্ছিল হাওয়া তাদের প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছে। ঝোপ জঙ্গল মাঠঘাট পেরিয়ে তারা দিগ্বিদিক শূন্য হয়ে ছুটছে। বৃষ্টির তোড়ে তাদের জামা কাপড় পোটলা পুটলি ভিজে চপচপ করছে। দমসম হয়ে যাচ্ছে তারা। বাতাসের শব্দে আর বাজের আওয়াজে কেউ কারো সঙ্গে কথা বলারও সুযোগ পাচ্ছে না। হ্যাঁ, হা করলেই মুখের কথা কেড়ে নিয়ে যাচ্ছে বাতাস। কালবৈশাখীর নিয়মই হলো, সে বেশিক্ষণ থাকে না। আধ ঘন্টা পর ঝড় থামলো, বৃষ্টি হলো কম, কিন্তু চারিদিকে ঘুরঘুরটি অন্ধকার, কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। দুজনে একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। গদাধর বলল, এ কোথায় এলুম? ময়না বলল, কিছু দেখতে পাচ্ছি না, আমার ভয় করছে। জমি জমা আর টাকা পয়সা সব হাতছাড়া হওয়ার গদাধর আর ভয় ডর নেই। সে ময়নার হাতখানা শক্ত করে চেপে ধরে বলল, আর ভয়টা কিসের? ময়না বলল, চলো ফিরে যাই। গদাধর একটা শ্বাস ফেলে বলল, ফিরবো বলেই কি ফেরা যায়? এই কোনো জায়গাটায় এসে পড়লুম, তাই বা কে জানে? পথঘাট আন্দাজ করা কি সোজা? ঝড়ের দাগটায় অনেকটা এসে পড়েছি। চলো দেখি একখানা গ্রাম ডাম পাওয়া যায় কিনা। অন্ধকার ঝোপঝাল ভেঙে তারা ধীরে ধীরে এগোতে লাগলো। গ্রাম বা লোক বসতি পেলেই যে আশ্রয় মিলবে এমন ভরসা নেই। উটকো লোককে কেউ বা আদর করে ঘরে জায়গা দেবে। আজকাল যা চোর ডাকাতের উপদ্রব। একটা জঙ্গল মতো জায়গা পড়তেই সামনে একটা আলো দেখতে পেল। গদাধর বলল, ওই তো আলো দেখা যাচ্ছে, চলো দেখা যাক মাথা গোজার জায়গা মেলে কিনা। সামনে এগিয়ে গিয়ে একখানা মাঠকেঠো দেখা গেল বটে, তবে তার বেশ দৈন্যদশা। সামনের ঘরে একখানা হ্যারিকেন জ্বলছে। বন্ধ দরজায় খুটখুট শব্দ করে গদাধর ভারী বিনয়ের গলায় বলল, আমরা বড় দুঃখী মানুষ মশাই, একটু মাথা গোজার ঠাই পাওয়া যাবে? ভেতর থেকে মাছ খাই গলায় কে যেন বলে উঠল, ভেতরে এসো, দরজা ভেজানো আছে। দুজন ভারী জড়সড় ভয়ে ভয়ে ভিতরে ঢুকলো। ঘরের কোণে রাখা হ্যারিকেনের আলোয় দেখা গেল সামনে একটা তক্তপোষ, তাতে গোটানো বিছানা, কয়েকটা বাক্স প্যাটারা, কিছু হাঁড়ি কুড়ি, কিন্তু ঘরে কেউ নেই। গদাধর গলা খাকারে দিয়ে ভারী নরম সুরে বলল, আগে অপরাধ নেবেন না, উৎপাত করতে এসেছি বলতে পারেন, তবে বিপদে পড়েই আসা, আমার বড় দুর্দশা, বুঝলেন কি না? কে যেন ভরাট গলায় বলে উঠল, দুর্দশায় তো কিছু দেখছই না হে। কে বললো দুর্দশায় পড়েছ? একটু হাওয়া ছেড়েছিল আর দুপুরটা বৃষ্টি পড়েছে, এই তো। তার চাষিবাসীকে তো ঝড় জলে কতই কাজ করতে হয়। তা বটে, বলে গদাধর
হাত কচলাতে কচলাতে বলল, যদি দয়া করে একটু আশ্রয় দেন তো দাওয়াতে বসেই রাতটা কাটিয়ে দেবক্ষণ। দাওয়ায়? দাওয়ায় কেন হে? চিব্বি খদ্দর রয়েছে, দাওয়ায় থাকবে কোন দুঃখে? ভিতরে করে যাও, শুকনো কাপড় টাপড় পাবে, পরে নাও। উনুন আঁচ দেওয়া আছে, খিচুড়ি চাপিয়ে দিয়ে গ্যাঁট হয়ে বসে থাকো। ময়না ফিস ফিস করে বলল, গলা পাচ্ছি বটে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? গদাধরও বুড়কে গিয়ে বলল, তাই তো। ময়না বলল, জিজ্ঞেস করো না। গদাধর ফের হাত কুচলে বলল, আপনি কোথা থেকে কথা বলছেন আগে? সামনে এলে একটু পদধূলি নিতুম। ও বাবা, পদধূলি বড় কঠিন জিনিস। খুঁটির গায়ে একটা হাতওয়ানা ঝুলছে, দেখতে পাচ্ছ? গদাধর ইতিমিট তাকিয়ে দেখল, ভিতরের দরজার পাশে কাঠের খুঁটিতে একটা ছোট আয়না ঝুলছে বটে। আয়নাখানা পেরে ওর ভিতরে তাকাও। গদাধর অবাক হয়ে তাড়াতাড়ি গিয়ে আয়নাটা পেরে তুলে ধরতেই আয়নার ভেতরে একখানা সুরঙ্গ লম্বা মুখ, গোপ আছে, ঝুলঝুলে চোখ, মাথায় বাবরি চুল। ভয়ের কথা হলো সে মুখের ঠোঁট নড়ছে আর কথা বেরিয়ে আসছে। দুজনেরই ভিমনি খাওয়ার অবস্থা। আয়নার লোকটি বলল, ওরে বাবু, আগে তো প্রাণ রক্ষে হোক, তারপর দাঁত কপাটি লেগে পড়ে থাকলে থাকুক। ময়না আর গদাধর কিছুক্ষণ বাক্যহারা হয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রইল। এরপর ময়নাই প্রথম কথা বলে উঠল, আমরা বড্ড ভয় পেয়েছি যে। বলি ভয়টা কিসের? হ্যাঁ, এই জন্যই বলে লোকের উপকার করতে যাওয়াটাই আহাম্মকি। গদাধর সামলে নিয়ে তাড়াতাড়ি বল, না না, ওর ওপর কুপতি হবেন না, আমরা না হয় ভয় ডর সব গিলে খেলছি। ভালো, টপ করে ওসব ফালতু জিনিস গিলে পেটে চালান করে দাও, বুঝেছ? ময়না আর গদাধর ঘন ঘন ঢোক গিলছে, যেন একটু সামনে নিল। গদাধর বলে, না, এখন আর তেমন বুক টিপ টিপ করছে না। তোমার কাছে হচ্ছে নাকি ময়না? না, মাথাটা একটু ঝিমঝিম করছে, এই যা। আয়নার এক লোকটা বলল, ওতেই হবে, এখন গিয়ে রান্নার জোগাড় যন্ত্র করে ফেলো। গদাধর আমতা আমতা করে বলল, ফস করে অন্দরমহলে ঢুকবো, কেউ যদি কিছু বলে। লোকটা করে হেসে বলল, বলার মতো আছে নাকি? এই আমি ছাড়া এই বাড়িতে জনমানুষ চিনি। যা যাও, ভেজা কাপড় বেশিক্ষণ থাকলে নিউমোনিয়া ধরে ফেলবে। কথা না বাড়িয়ে ভেতরের ঘরে যাও। তারা ভেতরের ঘরে এসে দেখলো দিব্যি ব্যবস্থা। আলনায় কয়েকখানা পাট ভাঙা ডুরে শাড়ি, দুটো ধোয়া ধুতি আর মোটা কাপড়ের কামিজ আছে। কুয়ো থেকে জল তুলে হাত মুখ ধুয়ে ভেজা কাপড় বদলে তারা রান্নাঘরে গিয়ে দেখলো উনুনে আঁচ উঠে আছে। চাল ডাল খুঁজতেই বেরিয়ে পড়লো। আলু, লঙ্কা, ফোড়ন, তেল সবই অল্প অল্প রয়েছে। ময়না বলল, হ্যাঁ গা, আয়নার জ্যাঠামশাইকে জিজ্ঞেস করো না উনি আমাদের সঙ্গে খাবেন কিনা। গদাধর গিয়ে আয়নাটিকে নিয়ে এলো। তারপর সুরঙ্গে মুখখানার দিকে চেয়ে কাচুমাচু মুখ করে বলল, আগে আপনি পেরাসাদ করে না দিলে মুখে খিচুড়ি খাই বলুন কি করে? ময়নার বড় ইচ্ছে আপনাকেও একটু ভোগ চড়ায়। না হে বাপু, ওসব আমার সহ্য হয়নি, আমার অন্য ব্যবস্থা আছে, তোমরা খাও। কি আর করা, অন্যের বাড়িতে ঢুকে এরকম রেধে বেড়ে খাচ্ছে বলে ভারী সংকোচ হচ্ছে তাদের। তবে খিদেও পেয়েছে খুব, তাই তারা লজ্জার সঙ্গেই পেট পুড়ে খেয়ে নিল। তারপর দুজনে ক্লান্ত শরীরে আর ভরা পেটে মরার মতো ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ঘুম ভাঙার পর গদাধর মনে হলো গতকাল ঝড় বৃষ্টিতে পড়ে তার মাথাটাই গুলিয়ে গিয়েছিল, তাই বোধ হয় একটা আজগুবি স্বপ্ন দেখেছে। ময়নাকে ডেকে তুলে স্বপ্নের কথা জিজ্ঞেস করতে ময়না বলল, দুজনে কি একই স্বপ্ন দেখেছে? দুজনে কি একই স্বপ্ন দেখতে পারে? তাহলে ব্যাপারটা কি তার আমি কি জানি। বাইরে খেয়ে যেন
কে আছে, কে আছে বলে চেঁচাচ্ছিল। গদাধর তাড়াতাড়ি গিয়ে সদর দরজা খুলে দেখলো নাদুস নুদুস একটা লোক দাঁড়িয়ে আছে। দড়িতে বাঁধা দুটো হালের বলদ, একটা দুধেলা গাই আর একটা হাল। লোকটা গম্ভীর হয়ে বলল, এ নাও ভাই, ষষ্ঠীপদর গচ্ছিতে হলো, হাল গরু সব বুঝিয়ে নিচ্ছি। আর এই নাও 1 বছরের হাল গরুর ভাড়া আর দুধ বাবদ দাম 700 টাকা আছে। কোথাও তো জিপ কেটে পিছিয়ে গিয়ে বললো, না 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 না, ছি, এইসব আমার পাওনা নয়, আমাকে কেন দিচ্ছেন? লোটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, না দিলে কি রেয়াই আছে? ষষ্ঠীপদ ঘাড় মটকাবে, বুঝে নাও ভাই, কাল রাতে ষষ্ঠীপদ হুকুম দিয়ে গেছে। আগে ষষ্ঠীবাবু কে বটে? কেন পরিচয় হয়নি নাকি? বলি সে এখন আয়নার মধ্যে ঢুকেছে বলে তো আর গায়েব হয়ে যায়নি, তার দাপট এখনো সবাই থরথরিয়ে কাঁপে। ওই পুপ খোলার জমিটা তোমার 10 বিঘে আছে। কিছু বুঝতে পারলো না গদাধর। লোকটা চলে যাওয়ার পর গরু আর বলদের নিয়ে গোয়ালে বেঁধে টাকাগুলো ট্যাকে গুজে সে গিয়ে আয়নাটা পেরে আনলো। কিন্তু দিন মানে আয়নাটা আর সেই সুরুঙ্গে মুখখানা দেখা গেল না। নিজের বোকা বোকা হতভম্ব মুখখানাই দেখতে পেল সে। এরপর আরেকজন রোগা পানা লোক এসে হাজির, সঙ্গে মুটের মাথায় 2টো বড়া বস্তা। এই যে ভায়া, আমি হচ্ছি শ্যামপদ মুদি, 2 বস্তা চাল দিয়ে গিলুম। ষষ্ঠীপদর হুকুম তো আর অমান্য করতে পারিনি। এই 2 বস্তায় পাওনা ছিল তোমাদের, আর এই 1000 টাকা। গদাধর কথা কইতে পারছে না, এবার ঠোক গিলছে, জিপ টাগরা সব শুকনো। একটু বেলার দিকে একজন বউ মানুষ এসে পিছনের দরজা দিয়ে ঢুকে সোজা ময়নার কাছে হাজির। একটা পুতলা খুলে কিছু সোনার গয়না বের করে বলল, নাও বাপু, তোমার জিনিস বুঝে নাও। মোট 8 গাছা সোনার চুড়ি বাঁধানো নোয়া, বিছে হার, 1 জোড়া বালা আর ঝুমকো দুল। ময়না অবাক হয়ে বলল, এইসব আমার হবে কেন? তা জানি নে, ষষ্ঠীবাবু গচ্ছিত রেখেছিল, এখন হুকুম হয়েছে তাই দিয়ে যাচ্ছি। কিন্তু আমি তো ষষ্ঠীবাবুকে চিনি না। চিনবে বাপু, এই গায়ে থাকলে তাকে না চিনে উপায় আছে? তা তোমাদের কপাল ভালো যে তার নজরে পড়েছ। তার ভয়ে আমরা কাঁটা হয়ে থাকি কিনা। সারাদিন আরও অনেকে এসে অনেক জিনিস দিয়ে গেল। কেউ দা আর কুড়ুল, কেউ শীতল পাটি, কেউ কুয়োর বালতি আর কাঁটা, কেউ কাঠের টুল, কেউ বাসনকুসন আর কড়াই আর হাতা, এমনকি 1 গাছা ঝাঁটা অবধি। সবই নাকি ষষ্ঠীবাবুর গচ্ছিত রাখা জিনিস। গদাধর আর ময়নার দিশেহারা অবস্থা। গরিব হলেও তারা লোভী লোক নয়, এসব জিনিস তাদের ঘরে ছিল না। তার উপর ষষ্ঠীপদর রহস্যটাও তারা ঠিক বুঝতে পারল না। খুব ভাবনা চিন্তার মধ্যেই দিনটা কাটলো তাদের। সন্ধে হতেই হঠাৎ সেই বাঁচকাই গলা, সব জিনিস ফেরত দিয়ে গেছে তো? গদাধর তাড়াতাড়ি আয়নাটা পেরে দেখলো সেই সুরঙ্গের লোক। কাঁপা গলায় বলল, এইসব কি হচ্ছে বলুন তো মশাই, আমরা যে কিছুই বুঝতে পারছি নে। লোকটা ধমকে গিয়ে বলল, বেশি বুঝবার দরকার কি তোমার? কাল থেকে তেঁতুলতলার জমিতে হাল দিয়ে শুরু করো কাজ। আমরা কি তবে এখানেই থাকবো? তবে যাবে কোন চুলোয়? ময়না পিছন থেকে ফিসফিস করে বলল, ওগো, রাজি হয়ে যাও। গদাধর গদগদ হয়ে বলল, যে আজ্ঞে। ধন্যবাদ। কেমন লাগলো? 1 কোটি 1 জোর 32টি নতুন গল্পের একটি গল্প আয়নার মানুষ পর্ব শেষ হলো। আরও এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল ওয়াক অ্যান্ড টক উইথ সাত্তকী। ধন্যবাদ।